আপনি যদি ভারতীয় হন এবং বাঙালি হয়ে থাকেন, তাহলে আজ আরেকজন প্রতিবেশী বাঙালির জন্য আপনার গর্ব করবার দিন। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি, যিনি পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একজন প্রতিবেশী হিসেবে এটা ভারতের বাঙালিদের কাছে, প্রবাসে থাকা বাঙালিদের কাছে নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। দুই বাংলার যে মানুষ মহিলাদের সর্বোচ্চ সম্মান দেন, দুই বাংলার যে মানুষ মহিলাদের যে সর্বোচ্চ সম্মান দেন, তা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। পশ্চিমবাংলায় 3 বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাংলাদেশে 5 বার নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। বোঝাই যাচ্ছে বাংলা তার মেয়েকেই চায়। আজ আমরা এক্সপেক্টরে আলোচনা করব এই দুই বাংলার দুই মহিষীকে নিয়ে। পুরুষতান্ত্রিক সমাজে যাদের বিশ্বাস, তাদের হয়তো ভালো লাগবে না আজকের পর্বটি, হয়তো শেয়ার হবে না আগের পর্বগুলোর মতো, কিন্তু তথাকথিত ভাইরাল না হলেও, দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও, আমরা কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আজকের পর্বটি করতে বাধ্য হচ্ছি। প্রথমেই বলি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষা এক, সংস্কৃতি এক, পরিচ্ছদ এক, এমনকি খাদ্যাভ্যাসও এক। শুধু বাঙালির বুক চিরে চলে গিয়েছে কাঁটা তারের বেড়া। এপার ওপারে সেনাদের ভারী বুটের শব্দ, হিন্দু মুসলমানের একে অপরের বিরুদ্ধে জমে থাকা রাগ অভিমান। দুই বাংলার অসংখ্য মিল বা সাযুজ্য থাকলেও ধর্মীয় উগ্রতা পশ্চিমবাংলায় প্রায় নেই বললেই চলে। বাংলাদেশে কিন্তু আজও ইসলামিক উগ্রতায় মাঝে মাঝে সংবাদের শিরোনামে চলে আসেন তারা। আবার বাংলাদেশে ভাষা নিয়ে যে আবেগ রয়েছে, পশ্চিম বাংলায় তার ছিটে ফোটাও নেই। বিভিন্ন মিল অমিলের মাঝেই দু বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন দুই অসামান্যা নারী। দুজনের জীবন সংগ্রাম রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়েও উদ্বুদ্ধ করে সমস্ত বাঙালিকে তাদের লড়াই। প্রথমেই আসি শেখ হাসিনার কথায়। একসময় তার পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল নৃশংসভাবে। আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন তিনি, নিজের নামটাও গোপন করতে হয়েছিল সেদিন। 6 বছর ছিলেন ভারতে আত্মগোপন করে। সালটা ছিল 1975, তারিখ 26শে জানুয়ারি। ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছিল সাড়ম্বরে। ওই সময়ই ঢাকা শহরে রচিত হচ্ছিল এক ভয়ঙ্কর অন্তর্ঘাতের চক্রান্ত। ঢাকা শহরের স্ট্রিট নাম্বার 11 এবং 12 ছিল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। সবে ভোর হচ্ছে বাংলাদেশের আকাশে। ঘুমের জড়তা কাটিয়ে বাংলাদেশ চায়ের জন্য জল গরম করা শুরু করেছে সবে। রাষ্ট্রপতি মুজিবুর রহমান বাড়িতেও কিন্তু শীতের আড়ামোড়া ভেঙে আলস্যের রেশ কাটেনি। হঠাৎই বন্দুকের গুলির আওয়াজে রাষ্ট্রপতি ভবনের ঘুম ভেঙে গেল অতর্কিতে। বাইরে তখন ট্যাঙ্কের সশব্দ আনাগোনা। মুজিবুর রহমান পরিবারকে নিয়ে আতঙ্কিত হয়ে বাড়ির একটা ঘরে আশ্রয় নিলেন। বেশ কিছুক্ষণ চলল গোলাগুলির আওয়াজ। তারপর হঠাৎ শ্মশানে নিস্তব্ধতা, থমথমে অবস্থা। রাষ্ট্রপতির পরিবারের লোকজন ভাবলেন সব বুঝি থেমে গিয়েছে। অসীম সাহসী মুজিবুর রহমান ধীরে ধীরে বের হয়ে এলেন ঘর থেকে। দুই মূর্তিমান বন্দুকধারী তখন তার সামনে দাঁড়িয়ে। বঙ্গবন্ধু জিজ্ঞাসা করলেন, কি চাও তোমরা? তোমাগো দাবিটা কি? বন্দুকধারীরা জবাব না দিয়ে মুজিবকে বাইরে টেনে আনলো। তৃতীয় এক বন্দুকধারীর বন্দুক থেকে একের পর এক 18টা গুলি বেরিয়ে এসে ঝাঁঝরা করে দিল বাঙালি লৌহ পুরুষ শেখ মুজিবুর রহমানকে। এরপর একে একে কতল করা হলো শেখ হাসিনার মা, তার 3 ভাইকে। রক্তে ভেসে গেল রাষ্ট্রপতি ভবনের মেঝে। সেদিনের সেই অতর্কিত আক্রমণে মোট 20 জনের প্রাণ গিয়েছিল। বঙ্গবন্ধুর পরিবারের একজন পুরুষও সেদিন বাঁচেননি, মারা গিয়েছিলেন সবাই। কিন্তু শেখ হাসিনা এবং তার বোন বেঁচে গিয়েছিলেন।
আমরা আসবো এই আলোচনায়, তবে ছোট্ট একটা বিরতির পর। আমরা করতে চলেছি সংবাদের হেডলাইন্স নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান, প্রতিদিন রাত 8টায় এনকে ডিজিটালে। আমরা এনকে ডিজিটালে প্রতিদিন আপনাদের সামনে উপস্থাপন করব দিনের সেরা বাছাই করা খবরগুলো। খুব শিগগিরই শুরু হতে চলেছে, দেখতে ভুলবেন না। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। উর্দুভাষী পাকিস্তানের হাত থেকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে বাঙালির সম্ভ্রম রক্ষাকারী মুজিবুর রহমান প্রায় সপরিবারে খুন হয়ে যান 1975-এর 26শে জানুয়ারির সকালে। বঙ্গবন্ধুর দুই কন্যা সেদিন ছিলেন সুদূর জার্মানিতে, তাই তাঁরা বেঁচে যান বঙ্গবন্ধুর সেই হত্যার দিনে। সেদিন চোখের জলে ভেসেছিল গঙ্গা যমুনা মেঘনার দুই বাংলার আপামর বাঙালি। সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন শেখ হাসিনা, তাকে সেদিন সামলেছিলেন তারই অনুজা শেখ রেহানা। পিতার শেষ যাত্রাতেও সামিল হতে পারেননি হাসিনার দুই বোন। সবকিছু যখন শেষ হতে বসেছে হাসিনার জীবনে, ঘোর অমানিসা যখন চারদিক থেকে হতাশার চাদরে মুড়ে দিয়েছে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে, ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ফোন গেল হাসিনার কাছে সুদূর জার্মানিতে। শ্রীমতী গান্ধী হাসিনাকে আমন্ত্রণ জানালেন ভারতে। দিল্লির লাজপত নগরের উইং রোডের একটি বাড়িতে সর্বোচ্চ সুরক্ষা দিয়ে সযত্নে রাখলেন শেখ মুজিবুর রহমানের দুই কন্যা হাসিনা এবং রেহানাকে। বাংলাদেশের তৎকালীন শাসক হাসিনার দুই বোনকে বাংলাদেশের মাটিতে সেদিন ঢুকতে দেয়নি। 6টা বছর নাম পরিচয় আত্মগোপন করে দিল্লিতে কাটান তারা। সালটা ছিল 1981। প্রকাশ্যে এলেন হাসিনা। ভারতে থাকাকালীন তার বাবার প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করা হলো তাকে। শুরু হলো হাসিনার জীবনে এক নতুন অধ্যায়। ওই বছরেই তিনি ফিরে গেলেন তার স্বভূমি বাংলাদেশে। বাংলাদেশের মানুষ তাকে দু হাত দিয়ে বরণ করে নিলেও অল্প কিছুদিনের মধ্যেই তাকে গ্রেফতার করে নেওয়া হলো। জেল এবং নজরবন্দি কাল ছিল দীর্ঘ। এই সময়টাই ছিল বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষার সময়। আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের উপরে সাধারণ নির্বাচনের করার একটা চাপ বাড়ছিল প্রবলভাবে। অবশেষে 1986 সালে বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘোষণা করা হলো। এই সময় শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হলো তৎকালীন শাসক। নির্বাচনে অবতীর্ণ হয়েই প্রায় 100টি আসনে জিতে হাসিনা চমকে দিলেন বিশ্ববাসীকে। দেশের শাসন ক্ষমতা না পেলেও বিরোধী আসনে বসার যোগ্যতা অর্জন করে নেন প্রায় একক ক্ষমতায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে থাকেন তিনি। এই সময়ে প্রচার করতে গিয়ে তিনি 19 বার আক্রান্ত হয়েছিলেন। প্রাণঘাতী হামলাও চলেছিল একাধিকবার। কিন্তু শিরায় উপশিরায় বঙ্গবন্ধুর রক্ত বয়ে নিয়ে চলা হাসিনাকে কিন্তু আটকানো যায়নি কিছুতেই, বরং প্রতিটি আক্রমণ তাকে আরো শক্তিশালী, আরো পরিণত করে তুলেছিল। আওয়ামী লীগের অসংখ্য নেতারা খুন হয়ে যাচ্ছিলেন একের পর এক। এরপরেই এলো 1991 এর নির্বাচন। এবারেও হেরে গেলেন শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ক্ষমতায় এলো তীব্র ভারত বিদ্বেষী এবং পাকিস্তানপন্থী খালেদা জিয়ার সরকার। হারের দায় স্বীকার করে নিয়ে হাসিনা দলের পদ ছাড়তে চাইলেও তার সমর্থকরা তার নেতৃত্বেই বিরোধী দলের আসনে বসে লড়াই করতে চাইলেন। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলো বাংলাদেশে। এলো সেই মহেন্দ্রক্ষণ, শেখ হাসিনা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু এই সুখ চিরস্থায়ী হলো না। 2001-এর নির্বাচনে আবার হেরে গেলেন শেখ হাসিনা। ক্ষমতায় ফিরল বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি। এই বিএনপি দলের নেত্রী খালেদা জিয়া ফের প্রধানমন্ত্রী হলেন। এই খালেদা জিয়া মূলত পাকিস্তানপন্থী এবং ভারত বিদ্বেষী, তাই খুব স্বাভাবিকভাবেই ভারতের সহায়তায় স্বাধীনতা অর্জনকারী শেখ মুজিবুরের মেয়ে শেখ হাসিনাকে
কোণঠাসা করতে তিনি উঠে পড়ে লাগলেন আদা জল খেয়ে। একের পর এক আওয়ামী লীগের নেতাদের জেলে ঢুকিয়ে তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এভাবেই চলে এলো 2007। শেখ হাসিনা আমেরিকা সফরে গেলেন, আর এইদিকে তার দেশের সরকার তার দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে বসলো। 15 দিন তাকে থাকতে হলো আমেরিকাতেই। দেশে বিদেশে উঠল প্রতিবাদের ঝড়। খালেদা জিয়া সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হলো। এরপরে এলো আবার 2009 নির্বাচনে জিতলেন হাসিনা। 2014 নির্বাচনে জিত এলো অনায়াসেই। 2019 নির্বাচনে জিতে হ্যাট্রিক জয় পেয়ে গেলেন শেখ হাসিনা। পাকিস্তানপন্থী খালেদা জিয়ার দল বিএনপি মানুষের মন থেকে হারিয়ে যেতে থাকলো ক্রমশ। 2024 সাম্প্রতিক নির্বাচনে 300 আসনের মধ্যে 223টি আসন জিতে বিশ্বের একমাত্র দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকা মুসলিম মহিলার খেতাব জিতে নিয়েছেন এই হাসিনা। এ তো গেল এক অকুতোভয় বঙ্গনারীর কথা। আর একজন অসম সাহসী বঙ্গনারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সকলের মৃত্যু যেমন হাসিনাকে দৃঢ় করে তুলেছিল, তেমনি তীব্র আর্থিক সংকট, আর্থিক অনটন ইস্পাতের মতো শক্ত করে তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্কুলে সামান্য মাইনের বেতনের চাকরি আর ফুটপাতে দুধ বিক্রি করতে করতে জীবন যুদ্ধের লড়াইয়ের কৌশলটা কিন্তু তিনি করায়ত্ত করে ফেলেছিলেন সেই দিনই। অল্প বয়সেই কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গের ক্ষমতায় তখন দোর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট। তাদের পাড়ার নেতাদের কথাতেই তখন গাছের পাতা নড়ে, বাঘে গরুতে জল খায় এক ঘাটে। কিন্তু বাংলার কংগ্রেস ছিল আন্দোলন বিমুখ। নেতারা বামেদের লেজুড় বৃত্তি করে কোনো রকমের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ব্যস্ত ছিলেন। তারা মশগুল ছিলেন বামেদের তাঁবেদারি করতে। কিন্তু কালীঘাটের আপোষিনা মমতা তা মেনে নিতে পারলেন না। 1998 সালে নিজেই একটা দল গড়ে ফেললেন। রাজ্যের বিভিন্ন থাকা যুবক যুবতীদেরকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বাম বিরোধী আন্দোলনে। বামেরা প্রমাদ গুনলেন। মমতার প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের তীব্র আন্দোলনের চাপে ধীরে ধীরে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো বাম নেতা তথা তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ শৈলেন দাশগুপ্ত, অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের কপালে। এই আতঙ্কিত বাম নেতারা প্রথমে মমতাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলেন। তারপর যেভাবে হাসিনাকে 19 বার আক্রমণ করেও দমানো যায়নি বাংলাদেশে, একই কায়দায়, একদম একই কায়দায় 21 বার আক্রমণ করা হয়েছিল মমতাকে। প্রাণঘাতী হামলা চালিয়েও দমিয়ে রাখা যায়নি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে। যতবার তাকে আক্রমণ করা হয়েছে ততবারই আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন মমতা। তারপর এলো 2011। প্রথমবার একজন মহিলা মুখ্যমন্ত্রী পেল বাংলার মানুষ, যিনি টালির চালের এক চিলতে ঘর, সুতির শাড়ি আর হাওয়াই চটি পরেই রাজ্য চালাতে শুরু করলেন। 2016তেও নির্বাচনে জয় হলো অনায়াসে। আরো বেশি ক্ষমতা নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা। ইতিমধ্যেই 2014 দেশের ক্ষমতায় এসে গিয়েছে বিজেপি। তাদের নজর পড়ল পশ্চিমবঙ্গের দিকে। 2019 নির্বাচনের আগে তারা বিপুল অর্থ এবং এজেন্সির ক্ষমতা নিয়ে চলে এলো বাংলায়। তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দলকে চোখের সামনে ভেঙে যেতে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের বেশিরভাগ বড় বড় নেতারা কেউ অর্থের লোভে, কেউ বা এজেন্সির ভয়ে বা এজেন্সির হাতে জেলে যাবার ভয়ে ভিড়লেন বিজেপিতে। বামেদের প্রধান শরিক সিপিএমও গোপনে মদত করলো বিজেপিকে। প্রায় 22% ভোট ট্রান্সফার করে দিল সিপিএম বিজেপির ঝুলিতে। ফলশ্রুতিতে যে বিজেপি মেরে কেটে বাংলায় 5-6% ভোট পেত, তারাই 18টা লোকসভার আসনে জিতে তাক লাগিয়ে দিল সারা ভারতবাসীকে। তারপর এলো 2021 বিধানসভা নির্বাচন। এজেন্সি দিয়ে মমতার দলের নেতাদের গ্রেফতার, হানাদারি, মিডিয়ার একপেশে প্রচার আর নেতাদের টাকার প্রলোভন দিয়ে কিনে নেওয়ার প্রক্রিয়াটা চালুই থাকলো পুরো দমে। তারপর 2021 294 আসনের মধ্যে মিরাকেল ঘটিয়ে 211 আসনের বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনা এবং মমতার লড়াই, খাদের কিনারা থেকে ফিরে এসে শাসন ক্ষমতার শীর্ষে বারবার চলে আসাটা
বাঙালি নারীদের প্রতি শ্রদ্ধা সম্মানকেই কিন্তু প্রতিষ্ঠা করে। হিন্দু হোক বা মুসলিম, বাঙালির ঘরে, বাংলার ঘরে বাঙালি তার মেয়েদেরই চায়, মাতা রানী নন, ঘরের মেয়ে গৌরী তাদের আছেন, তাদের পাশে এবং থাকবেন, এটা তারা বিশ্বাস করে। অর্থশক্তি, পেশি শক্তির কাছে বাঙালি কোনোদিন তার শিরদাঁড়াকে রিজু করেনি। শেখ হাসিনা আর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকৃষ্ট উদাহরণ। দুই বাংলাই নিজের মেয়েকে বারবার আপন করে নিচ্ছে। আপনি কি মনে করেন এই বিষয়ে? কমেন্ট করে জানান আমাদের। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।